আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের লাইভ ক্লাস তোমরা যারা বিবিএস ডিগ্রি সেকেন্ড ইয়ার আছো বা বিবি অনার্স সেকেন্ড ইয়ার আছো তোমাদের জন্যই অ্যাকাউন্টিং থার্ড পেপার, যেটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা, সেখান থেকে আজকের লাইভ ক্লাস 1। তো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 1 নিয়ে আমরা শুরু করব। ধারাবাহিকভাবে লাইভ ক্লাস চলবে, তোমরা যদি এর সাথে থাকো। তোমরা একটু আমাকে ক্লিয়ার করো যে আমার ভয়েস শোনা যাচ্ছে নাকি, একটু কমেন্ট করে জানাবা ভয়েস ক্লিয়ার আছে নাকি। এবং যারা জয়েন হয়েছো তারা প্রত্যেকে তাদের কলেজের নাম লিখে দিবা আর কি, হ্যাঁ? তাহলে আমি বুঝতে পারবো কোন কোন কলেজ থেকে কে কে জয়েন হয়েছে। আর কমেন্ট করে একটু আমাকে কনফার্ম করো যে আমার ভয়েস বা সাউন্ড ক্লিয়ার আছে নাকি। তোমরা যদি কমেন্টে জানাও যে সাউন্ড ক্লিয়ার আছে, তাহলে আমি মূল লাইভটা শুরু করব, ঠিক আছে? কারণ অনেক সময় লাইভে ভয়েসটা শোনা যায় না। তাহলে তোমরা কমেন্টে সাউন্ড যদি ক্লিয়ার থাকে ক্লিয়ার লিখবা, আর কলেজের নামটা একটু লিখে দিবে, হ্যাঁ? আমি একটু সাউন্ডটা টেস্ট করতেছি, তারপরে আমি লাইভে যাচ্ছি। ওকে, আশা করি সবাই শুনতেছো। আমাদের একজনে সাউন্ড ক্লিয়ার আছে লিখছে, তো বাকিরাও একটু তোমরা আমাকে অবশ্যই জানাবা সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি। কারণ অনেকেই দেখা যায় কেউ শুনলে কেউ হয়তো বা সাউন্ড শুনে না। তো চ্যাপ্টার 1, এই চ্যাপ্টার 1 যেটা, এটার নাম হলো রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর ম্যাথ আসে, একটা বি পার্টে আসে, একটা সি পার্টে আসে। এই চ্যাপ্টারের ম্যাথগুলোর দুইটা অংশ আছে। একটা হলো তোমরা যেটা ফার্স্ট ইয়ারে করছো, ক্লোজিং এন্ট্রি, অ্যাডজাস্টিং এন্ট্রি, রেকটিফাইং এন্ট্রি এবং অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই 4 ধরনের ম্যাথ থেকে আসে। আরেকটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা আর্থিক বিবরণী, ওইখান থেকে আসে। তো বি পার্ট এবং সি পার্ট মিলে 14 নম্বরের অঙ্ক কিন্তু এই চ্যাপ্টার থেকে হয়। এই চ্যাপ্টারটার সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো এই চ্যাপ্টারটা তোমরা ফার্স্ট ইয়ারও করছো, সেজন্য এই চ্যাপ্টারটা কোনোভাবেই তোমরা কেউ মিস করবে না, ঠিক আছে? আর লাইভে যারা জয়েন হয়েছো, আমি আবার বলছি, তোমরা তোমাদের কলেজের নাম লিখে দিবা এবং লাইভটা শেয়ার করবা যেন সবাই উপকৃত হয়। তাহলে আমি মূল লাইভে চলে যাচ্ছি। আজকে আমরা চ্যাপ্টার 1-এর প্রথম অংশ, অর্থাৎ পার্ট 1-এ যে ধরনের অঙ্কগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তীতে লাইভ 2-তে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে সাজেশন 1 বা প্রবলেম 1-এর জন্য পরবর্তী পেজে যাচ্ছি। প্রথম যে অঙ্কটা সেটা হলো ক্লোজিং এন্ট্রি, অর্থাৎ প্রশ্নে যখন ক্লোজিং এন্ট্রি করতে বলে, সমাপনী দাখিলা করতে বলে, তখন আমরা কিভাবে করব সেটা একটা প্রশ্ন বা একটা সাজেশন দেখে সেটা প্রশ্নটা বুঝে সেটার আলোকে তৈরি করে সবাইকে দেখাবো। তো আমরা একটু সবাই খেয়াল করি, প্রশ্নটার দিকে একটু দেখো। দ্য লেজার অফ স্টার কোম্পানি কন্টেইনস দ্য ফলোইং ব্যালেন্সেস। এটার অর্থ হলো স্টার কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের খতিয়ানের উদ্বৃত্ত নিচের দেওয়া হলো। আবার একটু খেয়াল করো, দ্য লেজার মানে খতিয়ান, অফ স্টার কোম্পানি মানে স্টার কোম্পানির, কন্টেন্স দ্য ফলোইং ব্যালেন্স মানে নিচে তার উদ্বৃত্তগুলো দেওয়া আছে, যেখানে স্টারের ক্যাপিটাল মানে স্টারের মূলধন 40,000 টাকা, স্টার ড্রয়িং মানে স্টারের উত্তোলন 5,000 টাকা, সার্ভিস রেভিনিউ দেওয়া আছে 60,000 মানে সেবা বাবদ আয় আছে 60,000 টাকা, স্যালারিস এক্সপেন্সেস আছে
26,000 অর্থাৎ বেতন বাবদ খরচ হয়েছে 26,000 অ্যান্ড সাপ্লাইস এক্সপেন্সেস বা সাপ্লাইস বাবদ খরচ হয়েছে 4,000 টাকা। এই হলো ইনফরমেশনগুলো বা এগুলো কিন্তু খতিয়ানের ব্যালেন্স। প্রথম লাইনে কিন্তু সে কথাই বলছে, দ্য লেজার অফ দ্য স্টার কোম্পানি কন্টেইনস দ্য ফলোইং ব্যালেন্সেস। তো এই ব্যালেন্সগুলোকে দিয়ে কী করতে বলছে শেষে দেখো, বলছে প্রিপেয়ার দ্য ক্লোজিং এন্ট্রি অ্যাট ডিসেম্বর 31, 2021। অর্থাৎ নিচে তোমাকে এই উদ্ধৃত্যগুলো দিয়ে একটা ক্লোজিং এন্ট্রি করতে বলছে। এখন ক্লোজিং এন্ট্রি বলতে আমরা কি বুঝি? সমাপনী দাখিলা বলতে আমরা বুঝি যে মুনাফা জাতীয় আয় এবং ব্যয় যেগুলো আছে সেগুলোকে বন্ধ করা। ক্লোজিং এন্ট্রি করতে বললে সবসময় 4টা এন্ট্রির কথা তোমরা খেয়াল রাখবা, তাইলে তোমার হয়ে যাবে। প্রথম হলো এখানে যে সার্ভিস রেভিনিউ দেখতে পাচ্ছ 60,000, এটাকে ক্লোজ করতে হবে, মানে বন্ধ করতে হবে। তো সার্ভিস রেভিনিউ যদি ক্লোজ করতে চাও, তোমাকে সার্ভিস রেভিনিউ নর্মালি সার্ভিস রেভিনিউ কি বা সার্ভিস রেভিনিউ ধর্ম কি সেটা তোমাকে জানতে হবে। সার্ভিস রেভিনিউ বা সেবা আয় হলো, তার ধর্ম হলো ক্রেডিট, মানে আয় সবসময় আমরা জানি হিসাব বিজ্ঞানে ক্রেডিট হয়, কিন্তু আয়কে যখন তুমি ক্লোজ করে দিবা তখন আয়কে ডেবিট করতে হবে। তাহলে প্রথম কাজ হলো রেভিনিউটাকে ক্লোজ করব, সেই রেভিনিউটাকে ডেবিট করব এবং ইনকাম সামারি ক্রেডিট করব, এটাকে আয় বিবরণী দ্বারা আমরা ক্লোজ করব। তো আমরা সরাসরি অঙ্কের জন্য একটা ক্লোজিং এন্ট্রির জন্য ঘর রেডি করতেছি। স্টার কোম্পানি ক্লোজিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রির ঘর দেখো, জাবেদার সাধারণ জার্নালের যেরকম ঘর হয় সেভাবে ঘর হয়। ডেটের একটা কলাম থাকবে, অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশনের একটা কলাম থাকবে, রেফারেন্স থাকবে, ডেবিট টাকা ক্রেডিট টাকা। ডেটের এখানে এসে প্রথমে আমরা 2021 ডিসেম্বর 31 খেয়াল করবা, ক্লোজিং এন্ট্রি সবসময় বছর শেষে হয়, সেজন্য ডিসেম্বর 31 হবে। তাছাড়া এখানে বলেই দিছে যে 2021 সালে 31 ডিসেম্বরে ক্লোজিং এন্ট্রি করতে। তা আমি প্রথমে কি বলছিলাম, প্রথমে সার্ভিস রেভিনিউটাকে ক্লোজ করব। সার্ভিস রেভিনিউর ধর্ম কিন্তু ক্রেডিট, আর যখন এটাকে তুমি ক্লোজ করতে যাবা তখন সার্ভিস রেভিনিউ হয়ে যাবে ডেবিট, সেজন্য সার্ভিস রেভিনিউ ডেবিট। আর সার্ভিস রেভিনিউ ক্লোজ করতে হবে ইনকাম সামারি দিয়ে, সেজন্য ইনকাম সামারি ক্রেডিট। কত টাকা? এই যে প্রশ্নের ভিতরে যত রেভিনিউ থাকে ঠিক তত টাকায় 60,000 টাকা সার্ভিস রেভিনিউ ডেবিট করব এবং ইনকাম সামারি ক্রেডিট করব 60,000, অর্থাৎ রেভিনিউকে ইনকাম সামারি দ্বারা বন্ধ করা। একটা ব্যাখ্যা দিব, টু ক্লোজ রেভিনিউ অ্যাকাউন্ট, অর্থাৎ রেভিনিউ অ্যাকাউন্ট বন্ধ করা হইল। তাহলে তুমি যদি আজকের এই অঙ্কে রেভিনিউ অ্যাকাউন্ট বন্ধ করা শিখো, সব অঙ্কে কিন্তু একই, ক্লোজিং এন্ট্রি করতে বললেই তুমি জাস্ট রেভিনিউ যেটা আসছে প্রশ্নের ভিতরে খুঁজে নিবা, এটা প্রথমও থাকতে পারে শেষও থাকতে পারে, যেখানে থাকুক প্রশ্ন থেকে খুঁজে নিয়ে ওই রেভিনিউটাকে ডেবিট করে দিবা এবং ইনকাম সামারি ক্রেডিট করে দিবা। তো রেভিনিউ কেন ডেবিট হয়েছে? কারণ রেভিনিউর নর্মাল ধর্ম হলো ক্রেডিট, যেহেতু এখন আমরা ক্লোজিং বা ক্লোজ করে দিচ্ছি সেজন্য এটাকে ডেবিট করে দিলাম, আর বিপরীতে ইনকাম সামারি লিখতে হয়। রেভিনিউ যখন বন্ধ হবে এবার তোমাকে খুঁজতে হবে রেভিনিউ এক্সপেন্সেস বা মুনাফা জাতীয় খরচ যেগুলো আছে। দেখো মুনাফা জাতীয় খরচ বলতে আমরা কোনগুলো বুঝি, যেমন এই যে স্যালারিস এক্সপেন্সেস, সাপ্লাইস এক্সপেন্সেস, এই ধরনের যদি কোনো মুনাফা জাতীয় খরচ থাকে, যতগুলো থাকে সবগুলো ক্লোজ করতে হবে। এখন মুনাফা জাতীয় খরচের ধর্ম কি আগে তোমাকে সেটা জানতে হবে। মুনাফা জাতীয় খরচের ধর্ম হলো কিন্তু ডেবিট হওয়া। তাহলে এটাকে যদি তুমি ক্লোজ করতে চাও, মানে মুনাফা জাতীয় খরচগুলোকে যদি ক্লোজ করতে চাও, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, সেগুলোকে ক্রেডিট করে দিতে হবে। ক্লোজ মানে বিপরীত, তার ধর্মে তার যেটা নিয়ম সেটার বিপরীত করা। সেজন্য আমরা স্যালারিস এক্সপেন্সেসটাকেও ক্লোজ করব এবং সাপ্লাইস এক্সপেন্সেসটা ক্লোজ করব, করার সময় এগুলোকে ক্রেডিট করে দিব। তাহলে ডেবিট কি করব, ডেবিট ইনকাম সামারি করব, অর্থাৎ মুনাফা জাতীয় আয় ব্যয় উভয়ে বন্ধ করার সময় ইনকাম সামারি ব্যবহার করতে হয়। তাহলে আমরা দেখি, এই যে ইনকাম সামারি ডেবিট লিখলাম, এই স্যালারিস এক্সপেন্সেস ক্রেডিট 26,000 টাকা লিখলাম এবং সাপ্লাইস এক্সপেন্সেস ক্রেডিট 4,000 লিখলাম। তাহলে 26,000 এবং 4,000 যোগ করলে কিন্তু 30,000 যেটা হয় সেটাই হবে ইনকাম সামারি। তাহলে একটু আমার সাথে সাথে বলো যে স্যালারিস এবং সাপ্লাইস এগুলো হলো মুনাফা জাতীয় ব্যয়, এগুলার নর্মালি ধর্ম হলো ডেবিট।
তাহলে এগুলো এখানে ক্রেডিট হচ্ছে কেন? কারণ এগুলোকে আমরা এখন ক্লোজ করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি, সেজন্য বিপরীত করে নিতে হবে। ব্যাখ্যা দিবা টু ক্লোজ এক্সপেন্সেস অ্যাকাউন্ট। ওকে, তাহলে আমরা রেভিনিউ বন্ধ করলাম এবং ইনকাম সামারি দিয়ে বন্ধ করলাম, আর মুনাফা জাতীয় যে ব্যয় বা মুনাফা জাতীয় যে খরচগুলো আছে সেগুলোকেও কী করলাম? বন্ধ করলাম। খরচ যেহেতু ডেবিট হয় সেগুলোকে ক্রেডিট করে বন্ধ করে দিলাম। এখন তুমি দেখো এই যে রেভিনিউ বা আয় এবং খরচ, এই দুইটার যে পার্থক্য, এই দুইটার পার্থক্য থেকে কিন্তু আমাদের কি হয়? নেট ইনকাম বা নেট লাভ সৃষ্টি হয় অথবা নেট ক্ষতি সৃষ্টি হয়। এখন এই দুইটার পার্থক্যের মধ্যে নেট ইনকাম বা নেট লস যেটাই হোক, এটাকেও বন্ধ করতে হবে। তাহলে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে যে পার্থক্য হবে সেটাকে ক্লোজ করতে হবে। এখন কথা হলো এই দুইটার পার্থক্য কখন নেট ইনকাম হয়, কখন নেট লস হয়, অর্থাৎ কখন নেট লাভ হবে, কখন নেট ক্ষতি হবে। যখন রেভিনিউ বড় হবে মানে আয় বড় হবে, খরচের যোগফল ছোট হবে, অর্থাৎ আয়ের যোগফল বড় হবে, খরচের যোগফল ছোট হবে, তাহলে বুঝতে হবে যে পার্থক্য আসবে সেটা হলো নেট লাভ বা নেট ইনকাম। যদি বিপরীত হয়, অর্থাৎ রেভিনিউর যোগফল ছোট, খরচের যোগফল যদি বড় হয়ে যায়, তাহলে পার্থক্যটা হবে নেট ক্ষতি। এখন তুমি দেখো এই যে আমরা রেভিনিউ লিখছি 60,000 আর খরচগুলোর যে যোগফল সেটা কিন্তু 30,000, তার মানে রেভিনিউটা বড়। 60,000 থেকে 30,000 মাইনাস করলে 30,000 যেটা সেটা হবে নেট ইনকাম। এখন এই নেট ইনকাম বন্ধ করতে হয়, তাইলে নেট ইনকাম বন্ধ করবো। এখন নেট ইনকাম বন্ধ করার নিয়ম হলো ইনকাম সামারি বা আয় বিবরণী ডেবিট হয় বা আয় সামারি ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। এটা হলো নেট ইনকামকে ক্লোজ করার জাবেদা। যদি নেট লস হইতো তাহলে কিন্তু এই যে 3 নাম্বার যে ক্লোজিং এন্ট্রি দেখতেছো এটার উল্টো হইতো, তখন হয়ে যেত ক্যাপিটাল ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। এই অঙ্কে যেহেতু নেট ইনকাম হয়েছে অর্থাৎ রেভিনিউটা বড়, খরচের যোগফল ছোট, পার্থক্য নেট ইনকাম হয়েছে, সেজন্য নেট ইনকাম বন্ধ করার জাবেদা হলো ইনকাম সামারি ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। যদি লস হইতো ক্যাপিটাল ডেবিট হয়ে যেত, ইনকাম সামারি ক্রেডিট হইতো। এখন এটার একটা ব্যাখ্যা দিতে হবে টু ক্লোজ নেট ইনকাম টু ক্যাপিটাল, অর্থাৎ নেট ইনকামকে ক্যাপিটাল দ্বারা বন্ধ করা হইল। তাহলে আমরা 3টা শিখলাম। আমি বলছিলাম কয়টা? 4টা থাকে। একটা কি? রেভিনিউকে বন্ধ করা, দ্বিতীয়টা মুনাফা জাতীয় ব্যয়গুলোকে বন্ধ করা, 3 নাম্বার হলো রেভিনিউ এবং মুনাফা জাতীয় ব্যয়ের যে পার্থক্য সেটাকে বন্ধ করা, অর্থাৎ নেট ইনকাম বা নেট লস আসলে সেটাকে বন্ধ করা। 4 নাম্বারটা হলো ড্রয়িংস মানে উত্তোলন যদি থাকে সেই উত্তোলনকে বন্ধ করতে হবে। উত্তোলনকে বন্ধ করতে হয় মূলধন দ্বারা। বন্ধ করার নিয়ম হলো ক্যাপিটাল ড্রয়িং, ক্যাপিটাল ডেবিট, ড্রয়িংস ক্রেডিট। এখন প্রশ্ন হলো যে ক্যাপিটাল কেন ডেবিট হইল, ড্রয়িং কেন ক্রেডিট হইল? খেয়াল করো, নর্মালি আমরা ড্রয়িং জাবেদার মধ্যে সাধারণ জাবেদায় উত্তোলন থাকলে কি করি? উত্তোলন ডেবিট করা শিখছি, ফার্স্ট ইয়ারে শিখছি সবাই, বা এইচএসসিতে শিখছি উত্তোলন ডেবিট হয়। যেহেতু এটা ক্লোজিং এন্ট্রি সেজন্য ওই উত্তোলন বা ড্রয়িংসটা ক্রেডিট হয়ে যায়। আর উত্তোলনের দ্বারা মূলধন কমে যায়, মূলধন কমলে মূলধন ডেবিট হয়, সেজন্য ক্যাপিটাল ডেবিট হয়ে যায়। ক্যাপিটাল ডেবিট, ড্রয়িংস ক্রেডিট টু ক্লোজ ড্রয়িংস অ্যাকাউন্ট। তাহলে আমরা ক্লোজিং এন্ট্রি একটা দেখাইলাম। তোমার বইতে যত ক্লোজিং এন্ট্রি আছে তুমি প্র্যাকটিস করবা। কোথাও প্রবলেম হলে আমাকে মেসেজ দিবা, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আমাদের যারা গ্রুপে যুক্ত আছো তারা তো আমার সাথে সবসময় আসো, কোনো প্রবলেম ফেস করলে আমাকে গ্রুপে শেয়ার করবা। আর যারা গ্রুপে নাই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো প্রবলেম ফেস করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তাছাড়া আমাদের কোর্সে যুক্ত হতেও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো। এখন আমরা পরবর্তী আরেকটা অঙ্ক দেখব। আমি পরবর্তী পেজে আসলাম। এই চ্যাপ্টারের আরেক ধরনের অঙ্ক যেটাও আমরা ফার্স্ট ইয়ারে করছি সেটা হলো অ্যাডজাস্টিং এন্ট্রি মানে সমন্বয় দাখিলা। আমরা একটা প্রশ্ন নিয়ে আসছি, খেয়াল করো। এই প্রশ্নটা আগে একটু বুঝি, তারপরে এই ধরনের অঙ্ক আসলে তোমরা কীভাবে করতে পারো। অর্থাৎ এই ধরনের চার প্রকারের ম্যাথ থাকে যেগুলো কিন্তু তোমরা ফার্স্ট ইয়ারে করছো। তাছাড়া তোমরা এইচএসসিতে যারা কমার্সে ছিল তারা কিন্তু পাইছো। এখানে শুধু ইংলিশে করতেছো, এইচএসসিতে তোমরা বাংলায় করছো, ফার্স্ট ইয়ারে করে আসছো। সেজন্য এই অঙ্কগুলো কোনোভাবেই সারবা না, এগুলো একটু দেখে নিলে হয়ে যাবে। তাহলে আমরা একটু প্রশ্নটার দিকে খেয়াল করি। প্রশ্নটাতে লেজার ব্যালেন্স অফ পল অ্যান্ড সন্স অ্যাজ অন
December 31st, 2015 was as under. অর্থাৎ পল অ্যান্ড সন্স নামে একটি প্রতিষ্ঠানের 31 ডিসেম্বর 2015 সালের খতিয়ানের উদ্বৃত্ত নিচে দেয়া হলো। ওয়াজ এস আন্ডার মানে নিচে দেয়া হলো। খতিয়ানের উদ্বৃত্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল, ঠিক আছে, আমাদের ক্যাপিটাল দেখা যাচ্ছে কত 2,50,000, পার্সেস দেখা যাচ্ছে 1,50,000, ক্যাপিটাল মানে মূলধন, পার্সেস মানে ক্রয়, সেলস মানে বিক্রয় 2 লাখ, ওয়েজেস আছে 15,000, প্রিপেড স্যালারিজ টাকা 20,000 অর্থাৎ অগ্রিম বেতন আছে 20,000, রেন্ট মানে ভাড়া আছে 15,000, অ্যাকাউন্টস রিসিভেবল অর্থাৎ দেনাদার আছে 75,000, অ্যাকাউন্টস পেয়েবল 55,000 মানে পাওনাদারের পরিমাণ 55,000, লোন মানে ঋণের পরিমাণ হলো 75,000, ফার্নিচার আছে 1,20,000, অ্যান্ড ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ আছে 1,85,000। এগুলো কিন্তু এই পল অ্যান্ড সন্স নামে যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের খতিয়ানের ব্যালেন্স। এই যে লেজার মানে খতিয়ান, ব্যালেন্স মানে উদ্বৃত্ত, খতিয়ানের উদ্বৃত্ত। এই খতিয়ানের উদ্বৃত্তের বাইরেও আমরা দেখতে পাচ্ছি কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। অ্যাডজাস্টমেন্ট আমরা 4টা অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি। এক নাম্বার হলো ওয়েজেস ডিউ টাকা 2,500, এটার অর্থ হলো বকেয়া মজুরি 2,500। 2 নাম্বার যে অ্যাডজাস্টমেন্ট সেটা হলো প্রিপেড স্যালারি এক্সপায়ার টাকা 10,000 অর্থাৎ অগ্রিম বেতন বাবদ, অগ্রিম বেতন এক্সপায়ার্ড হয়েছে মানে খরচ হয়ে গেছে 10,000 টাকা। 3 নাম্বার যে সমন্বয় সেলস নট রেকর্ডেড টাকা 15,000, এটার অর্থ হলো অলিখিত বিক্রয় মানে বিক্রয় হয়েছে কিন্তু রেকর্ড করা হয় নাই বা হিসাবভুক্ত হয় নাই 15,000 টাকা। 4 নাম্বার সমন্বয় হলো ডেপ্রিসিয়েশন টু বি প্রোভাইডেড অন ফার্নিচার এট 10%, অর্থাৎ ফার্নিচারের উপর অবশ্যই দত্ত হবে 10%। এ হলো প্রশ্নের ইনফরমেশন। করতে বলছে কি প্রিপেয়ার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ একটি সমন্বিত রায়ামিল তৈরি করো। খুব ইম্পর্ট্যান্ট একটা সাজেশন, মনোযোগ দিয়ে খেয়াল করবা। তাহলে সমন্বিত রায়ামিল যদি তৈরি করতে বলে আমরা পরবর্তী পেজে সমন্বিত রায়ামিলের জন্য একটা ঘর করব। আমি পরবর্তী পেজে আসলাম, খেয়াল করো, আশা করি দেখতে পারছো সবাই। উপরে পল অ্যান্ড সন্স প্রতিষ্ঠানের যে নাম সেটা লিখব, ট্রায়াল ব্যালেন্স অথবা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স লিখব, অথবা দ্য ট্রায়াল ব্যালেন্স লিখে ব্র্যাকেটে অ্যাডজাস্টেড লিখলে হবে। তারিখটা লেখার সময় একটু খেয়াল করবা, অ্যাজ এট 31st ডিসেম্বর 2015 এভাবে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা তারিখটা কীভাবে লিখব, অ্যাজ এট 31st ডিসেম্বর 2015 অর্থাৎ 31শে ডিসেম্বর 2025 সালের নির্দিষ্ট তারিখের, সেজন্য অ্যাজ এট কথাটা লিখতে হয়। গড়টা খেয়াল করো, প্রথমে বাম পাশে অ্যাকাউন্টস টাইটেল অর্থাৎ হিসাবের যে শিরোনাম, অর্থাৎ আমরা যে প্রশ্নের মধ্যে এই যেখানে তুমি ক্যাপিটাল, পার্সেস, সেলস, ওয়েজেস, প্রিপেড স্যালারি, রেন্ট, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, লোন, ফার্নিচার, ইনভেস্টমেন্ট এই দেখতে পারছো, এগুলো হলো অ্যাকাউন্টস টাইটেল। এগুলো লেখার জন্য আমরা একটা কলাম করলাম। তারপরে আমরা ট্রায়াল ব্যালেন্স বা রেয়ামিলের একটা কলাম, অ্যাডজাস্টমেন্ট যেগুলো আছে সেগুলোর জন্য একটা কলাম, তারপরে ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্টকে সমন্বয় করে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বা সমন্বিত রেয়ামিলের জন্য একটা কলাম করব। প্রত্যেকটা কলামের আবার 2টা ভাগ হবে, একটা ডেবিট আর একটা ক্রেডিট। ট্রায়াল ব্যালেন্সটাকেও 2 ভাগ করব, একটা ডেবিট একটা ক্রেডিট। অ্যাডজাস্টমেন্টটাকেও 2 ভাগ করব, একটা ডেবিট আর একটা ক্রেডিট। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটাকেও 2 ভাগ করব, একটা ডেবিট আর একটা ক্রেডিট। প্রথম কাজ হলো আমাদের এই ট্রায়াল ব্যালেন্সটাকে আগে তৈরি করা। দেখো আমরা ছোটোকালে ট্রায়াল ব্যালেন্স বা রেয়ামিলে কি শিখছি, সকল প্রকার ক্ষতি, খরচ, সম্পদ ডেবিট হয়, সকল প্রকার আয়, দায়, মালিকানা সত্ত্ব বা মূলধন ক্রেডিট হয়। তাহলে আবার একটু খেয়াল করো, সকল প্রকার ক্ষতি, খরচ, সম্পদ আর উত্তোলন থাকলে ডেবিট, সকল প্রকার আয়, দায় এবং মূলধন ক্রেডিট। এই কথাকে বেস করে আমি রেয়ামিলটা সাজাবো। যেমন আমি যদি প্রশ্নের প্রথমে দেখি, আমাদের প্রশ্নের প্রথমে কি আছে, ক্যাপিটাল কত টাকা আছে 2,50,000। তাহলে ক্যাপিটাল আমরা ছোটোকাল থেকে শিখছি এটা হলো মূলধন। মূলধন সবসময় রেয়ামিলে কোন দিকে হয়, ক্রেডিটে হয়, সেজন্য আমরা এই ক্যাপিটাল লিখে টাকাটা ক্রেডিট পাশে লিখছি, ঠিক আছে। আমরা যদি পরের প্রশ্নটার দিকে তাকাই, পার্সেস আছে, পার্সেস হলো ক্রয়, ক্রয় মানে খরচ, এই ক্রয় সেজন্য ডেবিট দিকে বসবে। তাহলে আমরা এখন পার্সেস লিখছি, লিখে ডেবিটে বসাইলাম।
ঠিক একইভাবে আমরা বাকি সবগুলো একটা একটা করে বসাই দিব। সেলস এটা হলো আয়, আয় হলে ক্রেডিট, ক্রেডিট দিকে বসাবো। ওয়েজেস মানে মজুরি, মজুরি মানে হলো কি খরচ, সেজন্য এটা ডেবিট। প্রিপেড স্যালারিজ মানে অগ্রিম বেতন, খরচ অগ্রিম হলে সম্পদ, সেজন্য প্রিপেড স্যালারিজ ডেবিটে হবে। রেন্ট মানে ভাড়া, ভাড়া একটা খরচ, সেজন্য এটা ডেবিটে হবে। অ্যাকাউন্টস রিসিভেবল মানে দেনাদার, এটা সম্পদ, সেজন্য ডেবিটে হবে। অ্যাকাউন্টস পেয়েবল এটা হলো পাওনাদার, এটা একটা দায়, সেজন্য এটা ক্রেডিটে হবে, কারণ আয় দায় ক্রেডিট হয়। লোন এটা একটা দায়, সেজন্য এটাও ক্রেডিট হবে। ফার্নিচার মানে আসবাবপত্র, এটা সম্পদ, এটা কিন্তু ডেবিট হবে, কারণ এটা মিলে সম্পদ ডেবিট হয়। ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ, এটা সম্পদ, সেজন্য এটাও ডেবিট হবে। তাহলে এই জিনিসগুলো আমরা বেসিক জিনিসটাকে মাথায় রেখে বসাই দেব। দেখো ক্যাপিটাল ক্রেডিটে বসাইছি, পারচেস খরচ বলে ডেবিটে বসাইছি, সেলস আয় বলে ক্রেডিটে, ওয়েজেস মানে মজুরি, খরচ ডেবিটে, প্রিপেড স্যালারিজ এটা সম্পদ ডেবিট, রেন্ট খরচ বলে ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল সম্পদ বলে ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল পাওনাদার এটা দায় বলে ক্রেডিট, লোন দায় বলে ক্রেডিট, ফার্নিচার সম্পদ বলে ডেবিট, ইনভেস্টমেন্ট সম্পদ বলে ডেবিট। এতটুকু পর্যন্ত আমরা রেয়া মিল থেকে মানে খতিয়ানের যে উদ্বৃত্তগুলো আছে ইনভেস্টমেন্ট পর্যন্ত এখান থেকে বসাইলাম। এরপরে যে কাজটা হবে সেটা খেয়াল করো, সেটা হলো এই যে তোমার এখানে অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছ, এই অ্যাডজাস্টমেন্ট যে চারটা আছে 1 2 3 4, এই চারটা অ্যাডজাস্টমেন্টের প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্টকে তোমাকে মাথার ভিতরে আগে কি করতে হবে, অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে, অর্থাৎ সমন্বয় জাবেদা তৈরি করতে হবে। এই অ্যাডজাস্টমেন্টগুলো তোমার যে অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্সের জন্য গড় করছো, সেখানে যে অ্যাডজাস্টমেন্টের গড় কি তুমি দেখতে পারছো, এই যে অ্যাডজাস্টমেন্টের গড়, এই যে ডেবিট এবং ক্রেডিট, এই অ্যাডজাস্টমেন্টের ঘরের ভিতরে শুধুমাত্র বসবে। এই অ্যাডজাস্টমেন্টগুলো কিন্তু এই ট্রায়াল ব্যালেন্সের ভিতরে আসবে না। কোথায় আসবে, এই অ্যাডজাস্টমেন্টের ঘরে আসবে। কিভাবে আসবে সেগুলোকে তোমার আগে সমন্বয় জাবেদা তৈরি করতে হবে। আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই, যেমন ধরো এই যে ওয়েজেস, এক নাম্বার আছে ওয়েজেস ডিউ। ওয়েজেস ডিউ মানে কি, বকেয়া মজুরি। আচ্ছা, বকেয়া মজুরির আমরা সমন্বয় জাবেদা বাংলায় যদি করি আমরা কীরকম করতাম, বকেয়া মজুরি হলে মজুরি ডেবিট, বকেয়া মজুরি ক্রেডিট। মজুরি এটা খরচ বলে ডেবিট হয়েছে, বকেয়া মজুরি এটা দায় বলে ক্রেডিট হয়েছে। তার মানে এটাকে যদি এখন আমি ইংলিশে করি, এটা হবে ওয়েজেস এক্সপেন্সেস ডেবিট, ওয়েজেস পেয়েবল ক্রেডিট। এই যে ওয়েজেস এক্সপেন্সেস একটা খরচের নাম, আর ওয়েজেস পেয়েবল এটা একটা দায়ের নাম। তাহলে ওয়েজেস এক্সপেন্সেস সেটা অ্যাডজাস্টমেন্টের ডেবিটে বসবে, আর ওয়েজেস পেয়েবলটা অ্যাডজাস্টমেন্টের ক্রেডিটে বসবে। দেখো এই যে তুমি ওয়েজেসের নাম অ্যাকাউন্টস টাইটেলের মধ্যে আছে, সেটা সোজাসুজি যাবা, সেটা আগে ছিল 15,000, এখন ওয়েজেস তো যাবে তাই ডেবিট হয়েছে, সেজন্য এই অ্যাডজাস্টমেন্টের করে ডেবিটে বসাই দিবা। কিন্তু ওয়েজেস পেয়েবল কি তোমার আগে আছে, মানে আগে যে খতিয়ানের উদ্বৃত্তগুলো ছিল সেখানে তো ছিল না, সেজন্য এটা নতুনভাবে এই যে ইনভেস্টমেন্টের নিচে এসে আমরা ওয়েজেস পেয়েবল নামে খুলছি। খোলার পরে ওয়েজেস পেয়েবল যেহেতু জাবেদায় ক্রেডিট হয়েছে, সেজন্য অ্যাডজাস্টমেন্টের এই যে ক্রেডিট গড় আছে সেখানে সোজাসুজি বসে যাবে। এই একটা যদি তুমি বুঝো বাকিগুলো সবাইকে। তারপর আমি পরেরটাও বুঝাই দিয়েছি তোমাকে। মনে করো 2 নাম্বারটার দিকে তাকাও। 2 নাম্বার যেটা, এটার সমন্বয় জাবেদা আগে তুমি তৈরি করো। তার আগে বুঝো যে এটা কী। প্রিপেড স্যালারিজ এক্সপায়ার্ড মানে কি, অর্থাৎ অগ্রিম বেতন মানে অতিক্রান্ত হয়েছে বা খরচ হয়েছে। অগ্রিম বেতন যদি খরচ হয়, মানে অগ্রিম বেতন থেকে যদি কিছু টাকা এক্সপায়ার্ড হয় বা খরচ হয়ে যায়, এটার জাবেদা হলো বেতন হিসাব ডেবিট, অগ্রিম বেতন ক্রেডিট। মানে অগ্রিমের পরিমাণ, মনে করো তুমি কোথাও 50,000 টাকা বাবদ অগ্রিম দিয়ে রাখছো, দেওয়ার পরে এখান থেকে 10,000 টাকা তোমার খরচ হয়ে গেছে, ঠিক আছে? তো ওই খরচ হওয়াতে খরচটা ডেবিট হয়, অর্থাৎ স্যালারিজ এক্সপেন্সেস ডেবিট হবে। আর প্রিপেড স্যালারিজ এটা কমে গেছে, সম্পদ কমলে ক্রেডিট হয়, সেজন্য প্রিপেড স্যালারিজটা ক্রেডিট হবে। তাহলে আমরা এখন কি করব, স্যালারিজ এক্সপেন্সেস ডেবিট, প্রিপেড স্যালারিজ ক্রেডিট, প্রিপেড স্যালারিজ ক্রেডিট, স্যালারিজ এক্সপেন্সেস ডেবিট। তাহলে এই যে স্যালারিজ এক্সপেন্সেস ডেবিট, আমি আগে দেখব যে আমি অ্যাকাউন্টস টাইটেলের মধ্যে স্যালারিজ এক্সপেন্সেস নামে কিছু ছিল নাকি। দেখলাম ইনভেস্টমেন্ট পর্যন্তের ভিতরে, অর্থাৎ প্রশ্নের ভিতরে যে লেজারের খতিয়ানের যে উদ্বৃত্ত আছে সেটার ভিতরে কোনো স্যালারিজ ছিল না। তাহলে আমাকে এখন স্যালারিজ নামে একটা অ্যাকাউন্ট নাম দিতে হবে।
অ্যাকাউন্টস টাইটেলের ভিতরে। যদি থাকে সেটা সোজাসুজি বসাবো, যেমন ওয়েজেস ছিল ওয়েজেসের সোজাসুজি বসাইছি, ওয়েজেস পেয়েবল ছিল না সেটা খুলছি। এখন দেখো স্যালারিস এক্সপেন্সেসটা তোমার নাই, সেজন্য স্যালারিস এক্সপেন্সেস খুলবা, খোলার পরে এই অ্যাডজাস্টমেন্টের করে টাকা বসাইতে হবে। এখন প্রশ্ন হলো আমি কি ডেবিটে বসাবো নাকি ক্রেডিটে বসাবো? যেহেতু স্যালারিস এক্সপেন্সেস জাবেদায় ডেবিট হয়েছে সেজন্য ডেবিটে বসাবো। আর প্রিফেড স্যালারিস ক্রেডিট হয়েছে, আমি দেখতে পাচ্ছি আগে প্রিফেড স্যালারিসের একটা নাম ছিল, আমি সেটা সোজাসুজি গেলাম, সেটা সোজাসুজি গিয়ে ওই অ্যাডজাস্টমেন্টের ক্রেডিটে বসাবো, কারণ প্রিফেড স্যালারিস ক্রেডিট হয়েছে। অর্থাৎ এই জাবেদাটার সমন্বয় জাবেদা হয়েছিল স্যালারিস এক্সপেন্সেস ডেবিট, প্রিফেড স্যালারিস ক্রেডিট, সেজন্য প্রিফেড স্যালারিসের সোজাসুজি এসে ক্রেডিট করে বসাইছে। এরপরটা দেখো, এরপরটা 3 নাম্বার হলো সেলস নট রেকর্ডেড, টাকা 15,000, অর্থাৎ বিক্রয় হয়েছে কিন্তু হিসাবভুক্ত হয়নি, অর্থাৎ অলিখিত বিক্রয়। আচ্ছা, অলিখিত বিক্রয়ের জাবেদা কি? আমরা এসএসসিতে কী শিখছিলাম? আমরা শিখছিলাম অলিখিত বিক্রয় বা দাঁড়ি বিক্রয় হলে অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার হিসাব ডেবিট হয়, বিক্রয় বা সেলস ক্রেডিট হয়, অর্থাৎ দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট। ইংরেজিতে করলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। এই অ্যাডজাস্টমেন্টটার জাবেদা হবে অ্যাকাউন্টস রিসিভেবল মানে দেনাদার ডেবিট, এটা সম্পদ বলে ডেবিট হবে, আর সেলস ক্রেডিট এটা আয় বাড়ছে সেজন্য ক্রেডিট হবে। ওকে, তাহলে এখন আমি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট যখন করলাম, অ্যাকাউন্টস রিসিভেবল কোথায় আছে খুঁজবো, দেখলাম আগে থেকে অ্যাকাউন্টস রিসিভেবল আছে, তাহলে এটা আমার খোলা লাগতেছে না। এই অ্যাকাউন্টস রিসিভেবলের সোজাসুজি গিয়ে আমি 15,000 টাকা বসাইলাম। বসানোর পরে কি করব? অ্যাকাউন্টস রিসিভেবলের সোজাসুজি 15,000 বসাইলাম। বসানোর পরে এখন আমার ওই যে অলিখিত বিক্রয়ের জন্য যে আমি সেলস ক্রেডিট করছি না, তো সেলসও তো আমাদের আগে থেকে আছে। দেখো এই যে দুইটা আমরা লেনদেন মানে এই অলিখিত বিক্রয়ের যে জাবেদা দিলাম অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এই দুইটা অ্যাকাউন্টস টাইটেল বা হিসাবে শিরোনাম আগে থেকে আছে, সেজন্য অ্যাকাউন্টস রিসিভেবলের সোজাসুজি এসে ডেবিট করে 15,000 বসাইলাম এই অ্যাডজাস্টমেন্টে, আর সেলসের সোজাসুজি এসে ক্রেডিট করে অ্যাডজাস্টমেন্টে 15,000 বসাইলাম। তার মানে আমরা কি বুঝলাম? হিসাব শিরোনাম যদি আগে থেকে থাকে সেটা খোলার দরকার নাই, আর যদি আগে থেকে না থাকে সেটা খুলতে হবে। ওকে, আমরা পরেরটা দেখি। সর্বশেষ 4 নাম্বার হলো ডেপ্রিসিয়েশন টু বি প্রোভাইডেড অন ফার্নিচার এট 10%। এটার অর্থ হলো অবশ্যই বাবদ 10% ফার্নিচারের উপর চার্জ করতে হবে। তাহলে আমার ফার্নিচার আছে কত? 1,20,000। এই 1,20,000 তুমি যদি 10% করো তাহলে 12,000, অর্থাৎ ডেপ্রিসিয়েশন বা অবশ্যই হবে 12,000। এই 12,000 টাকা অবশ্যয়ের জাবেদা কি হয়? সমন্বয় জাবেদা। আমরা জানি সমন্বয় জাবেদা হয় অবশ্যই ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। আর ইংরেজিতে করলে কি হয়? অবশ্যই মানে ডেপ্রিসিয়েশন, তার মানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে আমরা এখন এই যে অ্যাকাউন্টস টাইটেলের মধ্যে খুঁজবো যে কোথাও ডেপ্রিসিয়েশন আগে থেকে আসে নাকি, দেখলাম যে নাই, সেজন্য আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস খুলবো। খুলে যেহেতু ডেবিট সেজন্য অ্যাডজাস্টমেন্টের ডেবিট করে বসাই দেব। তারপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে পুঞ্জীভূত অবস্থায় ইংরেজি হলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, সেটাও নাই সেজন্য সেটাও খুলবো। অর্থাৎ শিরোনাম যদি না থাকে খুলবো, শিরোনাম থাকলে সেটা সোজাসুজি বসাবো। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট এই সোজাসুজি এসে বসাই দিলাম। তাহলে আমাদের 4টা সমন্বয় ছিল এবং খতিয়ানের যে ব্যালেন্স ছিল সবগুলো বসানো শেষ। এখন আমাদের আসল কাজ শুরু মানে অর্থাৎ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা শুরু, যেটা করতে বলছে। এটা কিভাবে হয় মনোযোগ দিয়ে খেয়াল করবা। এটা হয় এই যে ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট এই দুইটার সমন্বয়ে। মনে করো ক্যাপিটাল, এই ক্যাপিটাল শুধুমাত্র ট্রায়াল ব্যালেন্সে 2.5 লক্ষ টাকা ক্রেডিটে আছে, কিন্তু অ্যাডজাস্টমেন্টে কোনো ক্যাপিটাল নাই। তাহলে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে বসানোর সময় কি করব? এই ক্যাপিটাল যেদিকে আছে মনে করো ক্রেডিটে আছে, সেজন্য অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও ক্রেডিটে বসাই দেব। যদি এটা ক্রেডিটে অ্যাডজাস্টমেন্টও থাকতো তাহলে কিন্তু ক্রেডিটে যোগ হয়ে বসতো। সেরকম আইটেম আমরা পাইলে আরও ক্লিয়ার বুঝাবো। যেমন পার্সেস, দেখো তো এই পার্সেস ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে আছে কিন্তু অ্যাডজাস্টমেন্টে কোথাও পার্সেস নাই, সেজন্য এটা সোজাসুজি ট্রায়াল ব্যালেন্সে যেমন ডেবিটে আছে এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সেও ডেবিটে বসে যাবে। এখন দেখো মজার জিনিস, সেটা হলো সেলস। এই সেলসের মধ্যে
ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিটে আছে 2 লাখ। আবার এই সেলস সোজাসুজি আসলে এই অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিটে আছে 15,000। খেয়াল করবা, ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট এই দুইটাতে যদি একই দিকে বসে তাহলে কিন্তু যোগ হয়। একই দিকে মানে কি, এটাতেও ক্রেডিট এটাতেও ক্রেডিট, তাহলে কিন্তু ক্রেডিটে যোগ। যদি বিপরীত দিকে বসে অর্থাৎ একটা ডেবিট একটা ক্রেডিট তাহলে কিন্তু বিয়োগ হয়। তাহলে এখন ক্রেডিটে যোগ হবে 2 লাখ এবং 15,000, তাহলে 2,15,000 এই দুইটা যোগ করলে আমরা এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে 2,15,000 বসাই দেব, কারণ ক্রেডিটে সেটা যোগ হয়ে ক্রেডিট দিকে বসে। এবার আসো আরও ক্লিয়ার, আরও বুঝতে পারবা। যেমন ওয়েজেস মানে মজুরি, দেখো ট্রায়াল ব্যালেন্স আছে 15,000, ঠিক আছে, কিন্তু অ্যাডজাস্টমেন্টে আছে কত, 2500, এবং কোন দিকে আছে, ডেবিটে। তাহলে আমি কি বলছিলাম, একই দিকে হলে যোগ, যেমন এটাও ডেবিট যোগ, কিন্তু বিপরীত দিকে হলে একটা ডেবিট একটা ক্রেডিট হলে বিয়োগ। তার মানে এটা ডেবিট হলেও অ্যাডজাস্টমেন্টও ডেবিটে যোগ হবে। তাহলে 15,000 এবং 2,500 যোগ হয়ে 17,500 হবে, এবং সেটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে বসবে, কারণ ডেবিটে যোগ হয়ে ডেবিটে বসে। এরপরে ব্যতিক্রম দেখো, প্রিপেড স্যালারি ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে আছে 20,000, কিন্তু ক্রেডিটে আছে, অ্যাডজাস্টমেন্টে ক্রেডিটে আছে 10,000। তাহলে তো এখন তো বিপরীত, এখন রেয়ামিলের আছে ডেবিট, অ্যাডজাস্টমেন্টে আছে ক্রেডিট, ক্রেডিটে কিন্তু বিয়োগ হবে। তাহলে 20,000 থেকে 10,000 বিয়োগ করলে 10,000। আচ্ছা, এই যে 10,000 আছে এটা কোন দিকে বসবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে আছে ক্রেডিটে আছে, মনে রাখবা বিয়োগ করার পরে যার ব্যালেন্স বড় সেদিকে বসবে। তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্সের ডেবিট তো 20,000, ক্রেডিট তো 10,000, বাকি 10,000 যেটা আছে সেটা ডেবিট ব্যালেন্স, সেজন্য এটা ডেবিট বসবে। যদি মনে করো এই অ্যাডজাস্টমেন্টে এটা 30,000 হইতো আর ডেবিটে 20,000 হইতো, তাহলে কিন্তু বিয়োগ করে যে পার্থক্য আসতো সেটা ক্রেডিটে বসতো। আশা করি বুঝতে পারতেছ। এরপরে দেখো রেন্ট 15,000, শুধুমাত্র ট্রায়াল ব্যালেন্সে আছে, কিন্তু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে নাই, এটা সোজাসুজি ডেবিটে বসাই দিবা। অ্যাকাউন্টস রিসিভেবল মানে দেনাদারের মধ্যে দেখো ট্রায়াল ব্যালেন্সে আছে 75,000, অ্যাডজাস্টমেন্টেও আছে 15,000, তাহলে ডেবিটে যেহেতু আছে যোগ হবে, 75 15 যোগ করলে 90,000 ডেবিটে বসাই দিবা। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিটে আছে ট্রায়াল ব্যালেন্সে, অ্যাডজাস্টমেন্টে নাই, সরাসরি ক্রেডিটে বসাই দিবা। লোন আছে 75,000, যেহেতু এটা ক্রেডিটে আছে এবং অ্যাডজাস্টমেন্টে কিছু নাই, এটা সরাসরি 75,000 ক্রেডিট দিকে বসে যাবে। ফার্নিচার সম্পদ এটা ডেবিটে আছে, সেজন্য সরাসরি এখানে ডেবিট, যেহেতু মাঝখানে অ্যাডজাস্টমেন্টে কিছু নাই। ইনভেস্টমেন্ট ডেবিট আছে, এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট। ওয়েজেস পেয়েবল থেকে শুরু করে পরেরগুলো কিন্তু আর ট্রায়াল ব্যালেন্সে নাই, কারণ এগুলো অ্যাডজাস্টমেন্ট থেকে আসছে। তাহলে ওয়েজেস পেয়েবল যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সোজাসুজি দেখো এই ওয়েজেস পেয়েবলটা অ্যাডজাস্টমেন্টের ক্রেডিটে আছে, সেজন্য ক্রেডিটে থাকলে এটা ক্রেডিটে বসে যাবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে। স্যালারিস এক্সপেন্সেস ডেবিট আছে, এটা ডেবিটে বসে যাবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের ডেবিট আছে, ডেবিটে বসে যাবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিটে আছে, এটা ক্রেডিটে বসে যাবে। সব বসানোর পরে এখন কাজ হলো যোগ করা। ট্রায়াল ব্যালেন্সের ডেবিটের সব যোগ করো, দেখবা 5,80,000, ক্রেডিটের সব যোগ করলেও তাও 5,80,000, অর্থাৎ মিলে যাবে। এবার অ্যাডজাস্টমেন্টের ডেবিট যোগ করো 39,500, ক্রেডিট যোগ করলো 39,500। যদি না মিলে বুঝতে হবে তুমি কোথাও কোনো একটা আইটেম বসাইতে ভুল করছো। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের সব ডেবিট যোগ করো 6,09,500, ক্রেডিট সব যোগ করলে 6,09,500 মিলে যাবে। শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট যদি থাকে ওয়ার্কশিটে সেটা মিলে না, বাকি সবগুলো কিন্তু মিলে যাবে। ঠিক আছে, না মিললে বুঝতে হবে তুমি কোথাও না কোথাও ভুল করছো। তাহলে এটা আরেক ক্যাটাগরির অঙ্ক, অ্যাডজাস্টিং এন্ট্রি। এখন আমরা আরেকটা অঙ্ক দেখব, অন্য ক্যাটাগরির কী অঙ্ক আছে। আমি পরবর্তী পেজে আসলাম। রেকটিফাইং এরর বা রেকটিফাইং এন্ট্রি মানে ভুল সংশোধনী দাখিলা, অর্থাৎ সংশোধনী দাখিলা। এগুলো কিন্তু আমরা এইচএসসিতে করছি। এইচএসসিতে যারা এগুলো করছো বাংলায়, তাদের জন্য এগুলো কোনো ব্যাপার না, এখানে জাস্ট ইংলিশে একদম সিম্পল জিনিস। খেয়াল করো, মনোযোগ দিয়ে একটু ধৈর্য ধরে দেখতে থাকো এবং ভিডিওগুলো শেয়ার করে রাখো। শেয়ার করে রাখলে তোমার সুবিধা হবে, পেজে এটা হারাই যাবে না। তোমার টাইমলাইনে যদি তুমি রেখে দাও তাহলে তুমি যখন ইচ্ছা তখন দেখতে পারবে। একবার যদি না বুঝো প্রয়োজনে একটু 2বার দেখবা বা 3বার দেখবা, বুঝে গেছো। ঠিক আছে, তাহলে আমি রেকটিফাইং এরর
বা রেকটিফাইং এন্ট্রি, প্রশ্নটা বুঝাই দিচ্ছি, তারপরে আমি অঙ্কে যাব। তার আগে রিকোয়েস্ট করি তোমরা অবশ্যই শেয়ার করবা, বন্ধুবান্ধবদেরকে মেনশন করে দিবা, তাহলে আমাদের বেশি বেশি লাইভ ক্লাস দিতে ইচ্ছা হয়। নাহলে দেখলাম যে তোমরা নিজেরা দেখো, কোনো শেয়ার করো না, তাহলে তো হবে না। সবাই লাইক কমেন্ট শেয়ার করবা এবং কোন কোন কলেজ থেকে জয়েন হচ্ছো এটা জানাবা। তাহলে আমরা দেখতেছি পাস নেসেসারি জার্নাল এন্ট্রি টু রেকটিফাই দ্য ফলোইং এরর্স। এটার অর্থ হলো প্রয়োজনীয় সংশোধনী জাবেদা দাখিদের দিতে বলছে নিচের ভুলগুলো থেকে। ফলোইং এরর্স মানে নিচের ভুলগুলো থেকে। এক নাম্বার হলো দ্য সেলস ডে বুক হ্যাজ বিন আন্ডার কেস্ট বাই টাকা 700। প্রথমে লাইনটার অর্থ বুঝতে হবে তোমাকে। সেলস ডে বুক দৈনিক বিক্রয় বই, বাংলা অর্থ হ্যাজ বিন আন্ডার কেস্ট মানে অবমূল্যায়ন করা হয়েছে বাই টাকা 700 টাকা দ্বারা। আরও সহজ কথায় বললে এই লাইনটার বাংলা অর্থ হলো দৈনিক বিক্রয় বইয়ের যোগফল 700 টাকা কম লেখা হয়েছে। এখন তুমি কম লিখছো যখন, এখন তোমাকে এটা ভাড়ায় লিখতে হবে, সংশোধন করতে হবে, মানে এটা তোমার সংশোধন দিতে বলতেছে। আচ্ছা, বিক্রয় ধর্ম হলো আমরা কি, বিক্রয়ের ধর্ম কি বলো তো দেখি? বিক্রয়ের ধর্ম ডেবিট না ক্রেডিট? কমেন্টে লিখে দাও সবাই। সেলস যেটা, সেলসের ধর্ম ডেবিট না ক্রেডিট? সেলসের ধর্ম ক্রেডিট। এই ক্রেডিট তোমার 700 টাকা তারা কম ক্রেডিট করছে বলতেছে, তাহলে সেলসকে বাড়াইতে হলে সেলস আরও ক্রেডিট করতে হবে, তার মানে সেলস ক্রেডিট হবে, ঠিক আছে। ডেবিট হবে কি? অনিশ্চিত হিসাব, সাসপেন্স অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টস রিসিভেবল। এই যে 1 নাম্বার দিয়ে এই 1 নাম্বার এন্ট্রিটা সংশোধন করতেছি, সাসপেন্স বা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট 700 টু রেকর্ড সেলস বুক আন্ডার কেস্ট নাও রেকটিফাইড, অর্থাৎ বিক্রয় বইয়ের যোগফল কম লেখা হয়েছিল যা এখন সংশোধন করা হলো। এই ব্যাখ্যার বাংলা হলো এটা। আচ্ছা, 2 নম্বরে আসো। 2 নম্বরে বলছে কি পারচেস অফ ক্যালকুলেটর ফর টাকা 950 ফর অফিস ইউজ ইনক্লুডিং ইন পারচেস অ্যাকাউন্ট। পুরো লাইনটার অর্থ কি? অর্থাৎ পারচেস মানে ক্রয় করছে, অফ ক্যালকুলেটর মানে ক্যালকুলেটর, ফর 950 মানে 950 টাকা দিয়ে, ফর অফিস ইউজ মানে অফিসে ব্যবহারের জন্য। তারপর বলছে ইনক্লুডেড ইন পারচেস অ্যাকাউন্ট। দেখো, আমরা যখন অফিসে ব্যবহারের জন্য কোনো যন্ত্রপাতি বা সরঞ্জাম কিনি, সেটার বাংলা হলো অফিস সরঞ্জাম। তো অফিস সরঞ্জাম তো সম্পদ। এখন অফিস সরঞ্জাম কিনছে, বাট এটাকে ক্রয় হিসাবে বা পারচেস হিসাবে দেখাইছে। ক্রয় মানে তো মুনাফা জাতীয় ব্যয়। ক্রয় বলতে আমরা কি বুঝি? মজুত পণ্য কিনলে সেটাকে ক্রয় বলি, পারচেস বলি। যখন অফিস ইকুইপমেন্ট কিনবা তখন কিন্তু অফিস ইকুইপমেন্টেই লিখতে হবে। তো তারা অফিস ইকুইপমেন্টের জায়গায় পারচেস লিখছে, এখন সেটা আমরা শুদ্ধ করব। অফিস ইকুইপমেন্ট লিখা নাই, সেজন্য অফিস ইকুইপমেন্ট লিখব। ভুলে তারা পারচেসকে ডেবিট করছে, পারচেস অ্যাকাউন্টে লেখা মানে এখন পারচেসটাকে আমরা ক্রেডিট করে দিব, তাইলে শুদ্ধ হয়ে যাবে। এই যে 2 নম্বরে অফিস ইকুইপমেন্ট ডেবিট হয়েছে 950 এবং পারচেস ক্রেডিট হয়েছে 950। অফিসের জন্য, অফিস ইউজের জন্য ক্যালকুলেটর, সেজন্য অফিস ইকুইপমেন্ট ডেবিট, আর তারা ভুলে পারচেসে লিখছিল, সেজন্য পারচেসটাকে আমরা ক্রেডিট করে দিলাম। ব্যাখ্যা লিখব টু রেকর্ড পারচেস অফ অফিস ক্যালকুলেটর বা পারচেস অফ ক্যালকুলেটর ফর অফিস ইউজ ইনক্লুডেড ইন পারচেস অ্যাকাউন্ট নাও রেকটিফাইড। অর্থাৎ অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছিল, কিন্তু এখন সংশোধন করা হলো, বাংলা অর্থ হলো এটা। 3 নাম্বার দেখো ভুলটা কী ছিল? স্যালারি টাকা 500 পেড টু দীপু হ্যাজ বিন ডেবিটেড টু টিপিউ অ্যাকাউন্ট। মানে দীপু নামে একজন ব্যক্তিকে স্যালারি দিছে 500 টাকা, কিন্তু ডেবিট করে রাখছে টিপু নামে। আচ্ছা, আমরা যদি স্যালারি দিই কোনো ব্যক্তিকে, মানে বেতন দিই, মনে করো করিমকে 500 টাকা বেতন দেওয়া হলো, তাহলে আমরা কি করিম হিসাব লিখি নাকি বেতন হিসাব লিখি? আমরা কি করিম লিখব নাকি স্যালারি লিখব? অবশ্যই স্যালারি লিখব। তুমি যাকেই বেতন দাও, এখানে বেতনটা ইম্পর্টেন্ট, খরচটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা ওই খরচটাই নাম লিখব। তো এখানে স্যালারি 500 টাকা ডিপুকে দিছে, স্যালারি ডেবিট হওয়ার কথা, কিন্তু স্যালারিকে ডেবিট না করে তারা টিপু নামে একজন ব্যক্তিকে ডেবিট করে বসে আছে। এখন স্যালারিকে যে ডেবিট করে নাই, সেজন্য স্যালারি ডেবিট করব, আর টিপুকে যে তারা ভুলে ডেবিট করছিল সেটাকে আমরা ক্রেডিট করে দেব, যার কারণে এই স্যালারিস এক্সপেন্সেস ডেবিট হয়েছে আর টিপু অ্যাকাউন্টটা ক্রেডিট হয়ে গেছে। স্যালারিকে ডেবিট করে নাই বলে ডেবিট করছি, টিপুটাকে ভুলে ডেবিট করছিল, এটাকে কাটার জন্য আমরা ক্রেডিট করে দিয়েছি। হিসাব বিজ্ঞানে কিন্তু
যেটা ভুল করে ডেবিট করছে সেটাকে ক্রেডিট করে দিলে এটা কেটে যায়। টু রেকর্ড স্যালারি পেড টু ডিপু বা ডেবিটেড টু টিপুস অ্যাকাউন্ট নাও রেক্টিফাইড, অর্থাৎ ডিপুকে বেতন পরিশোধ টিপু অ্যাকাউন্টে ডেবিট করা হয়েছিল, এখন সংশোধন করা হলো। সর্বশেষ 4 নাম্বার, রিপেয়ার অফ ফার্নিচার অফ টাকা 800 হ্যাজ বিন রংলি রেকর্ডেড টু ফার্নিচার অ্যাকাউন্ট। এটার অর্থ হলো তারা ফার্নিচার বাবদ মেরামত বাবদ 800 টাকা খরচ করছে, এটা ভুলে রংলি মানে ভুলভাবে রেকর্ড করে ফেলছে ফার্নিচার হিসাবে। ফার্নিচার বা আসবাবপত্র মেরামত করলে মেরামত হিসাব বা রিপেয়ার এক্সপেন্সেস ডেবিট হয়, কিন্তু রিপেয়ার এক্সপেন্সেসকে ডেবিট না করে তারা ফার্নিচারকে ডেবিট করছে। এখন শুদ্ধ করতে হলে আমরা রিপেয়ার এক্সপেন্সেস ডেবিট করে দিব, আর ভুলে যারা ফার্নিচার ডেবিট করছে সেজন্য ফার্নিচার ক্রেডিট করে দিলাম। রিপেয়ার এক্সপেন্সেস ডেবিট, ফার্নিচার ক্রেডিট। টু রেকর্ড রিপেয়ার অফ ফার্নিচার চার্জড টু ফার্নিচার অ্যাকাউন্ট নাও রেক্টিফাইড। ওকে, তাহলে দেখো আমরা সংশোধনী জাবেদা আসলে একটু কেয়ারফুলি দিতে হয়। এগুলো যদি তোমরা যারা ভালো বুঝো 5টা অঙ্ক 6টা অঙ্ক প্র্যাকটিস করবা হয়ে যাবে। তাছাড়া আমাদের যারা কোর্সে যুক্ত আছো, পেইড কোর্সে আছো, আমরা তোমাদেরকে আরও কয়েকটা অঙ্ক দিলে তোমরা এখান থেকে অঙ্ক আসলে পারবা আশা করি। এখন পরবর্তী আরেকটা অঙ্ক দেখব। আমি পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে অ্যাকাউন্টিং ইকুয়েশন। প্রথম চ্যাপ্টারে আমি আবার বলতেছি, প্রথম চ্যাপ্টারে 2 ধরনের অঙ্ক। প্রথম ক্লাসে আজকে যেই 4টা অঙ্ক দেখাচ্ছি এটা একটা ক্যাটাগরি, এগুলো তোমরা এই মানে ইন্টারে বাংলায় করছো আর ফার্স্ট ইয়ারে ইংলিশে করছো, সেজন্য এই চ্যাপ্টারটা তোমরা ছাড়বা না, এটা তোমাদের করা চ্যাপ্টার। আর পার্ট 2তে বড় অঙ্কগুলো হয়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেটা আমরা পরের ক্লাসে দেখাবো। এখন দেখো অ্যাকাউন্টিং ইকুয়েশনের অঙ্কগুলো কেমন হয়। একটা ইম্পর্টেন্ট অঙ্ক আনলাম, প্রশ্নটা একটু খেয়াল করি। তার আগে তোমরা একটু আমাকে বলো আমার আওয়াজটা ক্লিয়ার আছে নাকি, ঠিক আছে? আমি একটু কমেন্ট চেক করি, তোমরা কে কে কমেন্ট করছো, কে কে শেয়ার করছো একটু দেখতেছি। তোমরা আমাকে একটু জানাও কমেন্ট ক্লিয়ার আছে নাকি একটু। হ্যাঁ, শেয়ার করে থাকলে একটু শেয়ার ডান লিখে দিবা, কমেন্ট করবা। আমি একটু কমেন্ট চেক করি, তোমরা কে কে কমেন্ট করছো, কে কে শেয়ার করছো একটু দেখতেছি। শেয়ার করে থাকলে একটু শেয়ার ডান লিখে দিবা, কমেন্ট করবা। আমি একটু ওকে, আমরা পরের অঙ্কটা বুঝাই দিচ্ছি, একটু খেয়াল করি। দিশারি কোম্পানি হ্যাড দ্য ফলোইং অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস অন দ্য ডেটস ইন্ডিকেটেড। মানে দিশারি কোম্পানির নিচের সম্পদ এবং দায়গুলো এবং তারিখ নির্দেশ করা হলো। এখানে একটা ডেটের কলাম দেখতে পাচ্ছি, December 31, 2015, 2016, 2017। তার মধ্যে টোটাল অ্যাসেটসে একটা কলাম 5,60,000, 6,90,000 এবং টোটাল লাইবিলিটিস 3,50,000, 4 লাখ এবং 5 লাখ। অর্থাৎ এই 2015 সালে টোটাল অ্যাসেটস হলো 5 লাখ এবং লাইবিলিটিস 3,50,000। 16 সালে টোটাল অ্যাসেটস 5,60,000 এবং লাইবিলিটিস 4 লাখ। 17 সালে টোটাল অ্যাসেটস 6,90,000 এবং লাইবিলিটিস 5 লাখ। এরপরে কি বলছে দেখো, দিশারি বিগান বিজনেস অফ January 1, 2015 উইথ অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 1 লাখ। এটার অর্থ হলো দিশারি যে কোম্পানি, তারা 1 জানুয়ারি 2015 সালে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করছিল। দেখো জানুয়ারিতে যেটা ইনভেস্ট করে সেটাকে বলা হয় প্রারম্ভিক মূলধন বা বিগিনিং ক্যাপিটাল। এরপরে কি করতে বলছে দেখো, ইনস্ট্রাকশনে করণীয়তে বলছে ফ্রম অ্যান অ্যানালাইসিস অফ চেঞ্জ ইন অনার্স ইকুইটি ডিউরিং দ্য ইয়ার কম্পিউট নেট ইনকাম ব্র্যাকেটে বলছে লস, অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিবর্তন দেখিয়ে নেট ইনকাম বা লস কত সেটা দেখাও। তো এ নাম্বারে বলছে দেখো 2015 অ্যাজিউমিং দিশারি ড্রয়িং ওয়ার টাকা 15,000 ফর দ্য ইয়ার, অর্থাৎ ধরো দিশারি কোম্পানি উত্তোলন করছে 15,000 টাকা, কোন সালে? 2015 সালে। বি নাম্বার বলছে 2016 সাল 2016 অ্যাজিউমিং দিশারি মেড অ্যান অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অফ টাকা 50,000 অ্যান্ড হ্যাড নো ড্রয়িং, অর্থাৎ দিশারির অতিরিক্ত মূলধন বিনিয়োগ করছে। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মানে হলো অতিরিক্ত মূলধন বিনিয়োগ করছে 50,000 এবং তাদের কোনো উত্তোলন ছিল না। হ্যাড নো ড্রয়িংস মানে তাদের কোনো
উত্তোলন ছিল না। 3 নাম্বার বা সি নাম্বার বলছে 2017 অ্যাজুমিং দিশারি মেড অ্যান এডিশনাল ইনভেস্টমেন্ট অফ টাকা 15,000 অ্যান্ড হ্যাড ড্রয়িংস অফ টাকা 30,000। 2017 সালে তাদের অতিরিক্ত বিনিয়োগ মানে অতিরিক্ত মূলধন বিনিয়োগ করছে 15,000 এবং উত্তোলন করছে 30,000। তাহলে আমাকে এখান থেকে কি করতে বলছে, নেট ইনকাম নাকি নেট লস বের করতে বলছে। তো আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে ক্লোজিং অনার্স ইকুইটি বা সমাপনী মালিকানা সত্ত্ব বের করে নিতে হবে। ক্যালকুলেশন অফ ক্লোজিং অনার্স ইকুইটি। ক্লোজিং অনার্স ইকুইটি বা সমাপনী মূলধন বা মালিকানা সত্ত্বের সূত্র হলো উই নো অনার্স ইকুইটি সমান অ্যাসেটস মাইনাস লাইবিলিটিস, অর্থাৎ একটা ব্যবসায়ের সম্পত্তি থেকে তার দায় যদি মাইনাস করে দিই, আমাদের যেটা থাকে সেটাই হলো কি মূলধন। ঠিক আছে, এই যে অ্যাসেটসগুলো দেখতে পাচ্ছ এগুলোর তারিখ তো ডিসেম্বর 31, সেই জন্য এগুলো হলো সমাপনী সম্পদ এবং দায়গুলো হলো সমাপনী দায়। তাহলে সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় যদি মাইনাস করো, যে পার্থক্য আসবে সেটারই নাম হবে সমাপনী মূলধন। কারণ উপরে ডেট দিছে ডিসেম্বর 31, এটা যদি 1 জানুয়ারিতে হইতো তাহলে কিন্তু প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক দায়, প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন, আর সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিলে সমাপনী মূলধন। আমি একটা বুঝাই দিলে বাকিগুলো তোমরা পারবা। তাহলে দেখো উই নো সূত্রটা লিখলাম, অনার্স ইকুইটি সমান অ্যাসেটস মাইনাস লাইবিলিটিস। এবার ফর 2015 সালে অ্যাসেটসের নিচে এই যে 2015 সালের যে অ্যাসেটস 5 লাখ সেটা বসাইলাম, সূত্রের মাইনাসটা দিলাম। লাইবিলিটিসের নিচে 2015 সালের যে লাইবিলিটিস 3,50,000 সেটা বসাইলাম। 5 লাখ থেকে 3,50,000 মাইনাস করলে 1,50,000 আসবে। ফর 2016 টোটাল অ্যাসেটস 5,60,000 এবং টোটাল লাইবিলিটিস 4 লাখ। 5,60,000 থেকে 4 লাখ যদি মাইনাস করো আর থাকবে 1,60,000, এটা হলো 16 সালের সমাপনী মূলধন। ফর 2017 6,90,000 টাকা, এই যে প্রশ্নের ভিতরে 17 সালে টোটাল অ্যাসেটস এবং টোটাল লাইবিলিটিস 5 লাখ। 6,90,000 থেকে 5 লাখ যদি আমরা মাইনাস করি তাহলে 1,90,000, এটা 17 সালের সমাপনী মূলধন। তাহলে আমরা 15 সালের সমাপনী মূলধন পাইলাম, 16 সালের সমাপনী মূলধন পাইলাম এবং 17 সালের সমাপনী মূলধনও পাইলাম। এখন আমরা আমাদের মূল কাজে যাই। রিকোয়ারমেন্ট এ ফর 2015, অর্থাৎ রিকোয়ারমেন্ট এ 2015 সালের আমরা নেট ইনকাম হয়েছে নাকি লস হয়েছে বের করব। তো 2015 সালে কিন্তু তারা বলছে যে এই কোম্পানি 15,000 টাকা উত্তোলন করছে। এখন নেট ইনকাম বা লস বের করার একটা সূত্র আছে, সেটা হলো এই যে সূত্রটা খেয়াল করো, উই নো ওপেনিং অনার্স ইকুইটি মানে প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মালিকানা সত্ত্ব প্লাস এডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িং সমান ক্লোজিং অনার্স ইকুইটি। এই সূত্রটাকে বেস করে আমরা নেট ইনকাম না নেট লস বের করব। আবার একটু সূত্রটা আমার সাথে সাথে খেয়াল করো, ওপেনিং অনার্স ইকুইটির সাথে প্লাস করব এডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িং সমান ক্লোজিং অনার্স ইকুইটি, অর্থাৎ ক্লোজিং অনার্স ইকুইটি সমান ওপেনিং অনার্স ইকুইটি প্লাস এডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িং। তাহলে এখন আমরা এই সূত্রের মান বসাচ্ছি। দেখো ওপেনিং অনার্স ইকুইটি, এই যে ইকুয়েশন সাইন যেটা ওপেনিং অনার্স ইকুইটি 1 লাখ। এখন কথা হলো 1 লাখ কতই পাইছি, দেখো প্রশ্নের এই লাইনে বলছে দিশারি বিগান বিজনেস অফ জানুয়ারি 1, 2015 উইথ অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 1 লাখ। মানে 1 জানুয়ারি 2015 সালে তারা 1 লাখ টাকা বিনিয়োগ করছে। এই 1 জানুয়ারিতে বিনিয়োগ মানে কিন্তু প্রারম্ভিক মালিকানা সত্ত্ব, ঠিক আছে, বা প্রারম্ভিক মূলধন। সেজন্য এই ওপেনিং অনার্স ইকুইটির জায়গায় এই 1 লাখ যেটা সেটা উঠছে। তারপরে এই সূত্রের প্লাস চিহ্ন দিলাম। এরপরে এডিশনাল ইনভেস্টমেন্ট, 15 সালে তো কোনো এডিশনাল ইনভেস্টমেন্ট ছিল না, 15 সালে শুধু ড্রয়িং ছিল, সেজন্য 0 লিখছি। তারপরে সূত্রের প্লাস চিহ্ন দিলাম, দিয়ে এই নেট ইনকাম কথাটা হুবহু লিখব, কারণ এই নেট ইনকামটাই আমি বের করব। তারপরে সূত্রের মাইনাস চিহ্ন দিলাম। তারপরে এই ড্রয়িংসের জায়গায় এই যে এ নাম্বারে বসে ড্রয়িং করছিল 15,000 সেটা বসাইলাম। তারপরে সমান চিহ্নটা দিলাম। তারপরে ক্লোজিং অনার্স ইকুইটির জায়গায় এই 15 সালে যে তুমি ক্লোজিং অনার্স ইকুইটি বের করছিলে 1,50,000 সেটা বসাইলাম। কাজ শেষ। এখন যোগ বিয়োগ করো, জাস্ট পক্ষান্তর করে নিবা। এই যে তোমার নেট ইনকামটাকে সমানের বাম পাশে রেখে
বাকি সব পক্ষান্তর করব। 1,50,000 সমানের ডান পাশে এটা রাখলাম। এই যে 1 লাখ যেটা আছে এটা যখন পক্ষান্তর করব, এর আগে যেহেতু প্লাস চিহ্ন আছে এটা মাইনাস চিহ্ন হয়ে যাবে, কারণ পক্ষান্তর করলে সাইন পরিবর্তন হয়ে যায়। এরপরে -15,000 যেটা, সেটা পক্ষান্তর করাতে +15,000 হয়ে গেছে। এখন 1,50,000 থেকে এই 1 লাখ এবং 15,000 মাইনাস করো, 65,000 নেট ইনকাম পেয়ে যাবা। তাহলে আমরা নেট ইনকাম পেয়ে গেলাম 2015 সালে কত, 65,000। ঠিক এই সূত্রটা ব্যবহার করে এই যে উই নো, আমরা যেটা লিখছো উই নো আমরা জানি ওপেনিং অনার্স ইকুইটি প্লাস এডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িং ইকুয়াল ক্লোজিং অনার্স ইকুইটি। এই সূত্রটা তুই বেস করে এই সূত্রটা বারবার লিখে এই সূত্রটার মান বসিয়ে বি এবং সি তোমরা ইজিলি করতে পারবে। আমি জাস্ট একটু বুঝাই দিচ্ছি। পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে রিকমেন্ড বি ফর 2016 সালের জন্য উই নো, ওই যে আগে যেটা লিখছিলাম সেটাই, ওপেনিং অনার্স ইকুইটি প্লাস এডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িং সমান ক্লোজিং অনার্স ইকুইটি। তিনটাতে একই লিখবা। ওপেনিং অনার্স ইকুইটি মনোযোগ দিয়ে জায়গায় খেয়াল করো, এখানে ওপেনিং অনার্স ইকুইটি যেটা 1,50,000 এটা কোত্থেকে আসলো? দেখো আমরা এই যে প্রশ্নে এখানে তো ওপেনিং অনার্স ইকুইটি আছে শুধু 2015 সালের 1 লাখ, কিন্তু 2016 সালে কোনটা? দেখো আমরা কিন্তু ক্লোজিং অনার্স ইকুইটি বের করছি না, সমাপনী মালিকানা সত্ত্ব। এই যে 2015 সালের যেটা সমাপনী মালিকানা সত্ত্ব 1,50,000, সেটা কিন্তু 2016 সালের ওপেনিং। কারণ আমরা জানি আগের বছরের প্রারম্ভিক মূলধন পরের বছরের, আগের বছরের সমাপনী মূলধন পরের বছরের প্রারম্ভিক মূলধন, ঠিক আছে? অর্থাৎ 2015 সালে যেটা সমাপনী মূলধন 1,50,000 সেটাই 16 সালের, আবার 2016 সালের যেটা সমাপনী মূলধন 1,60,000 সেটাই 17 সালের প্রারম্ভিক মূলধন হবে। তাহলে আমরা সেই কাজটাই করছি এখানে। এই যে ওপেনিং অনার্স ইকুইটি 1,50,000 এটা হলো আসলে 2015 সালের সমাপনী মূলধন, সেটা লিখলাম, সূত্রের প্লাস চিহ্ন দিলাম। এডিশনাল ইনভেস্টমেন্টের জায়গায় 50,000 কোথায় পেয়েছি? দেখো আমরা বি নাম্বারে যদি দেখি 2016 সাল 2016 অ্যাজিউমিং দিশারি মেড অ্যান এডিশনাল ইনভেস্টমেন্ট 50,000 অ্যান্ড হ্যাড নো ড্রয়িং, মানে তাদের অতিরিক্ত মূলধন 50,000 ছিল। এই 50,000 আমরা এখানে বসাইলাম, সূত্রের প্লাস চিহ্ন দিলাম, নেট ইনকামটা লিখে দিলাম, মাইনাস দিয়ে ড্রয়িং নাই সেজন্য 0 লিখে দিলাম, আর সমান দিয়ে ক্লোজিং অনার্স ইকুইটির জায়গায় 1,60,000 বসাইলাম। কারণ 2016 সালে আমরা সমাপনী মূলধন বের করছিলাম 1,60,000, ঠিক আছে? তাহলে সমাপনী মূলধন আমরা আগে বের করছি, সেই জায়গায় 1,60,000 বসাইলাম। এখন তোমার কাজ হলো জাস্ট পক্ষান্তর করা, নেট ইনকামটাকে রেখে দিয়ে বাকিগুলো সমানের বাম পাশে ডান পাশে নিয়ে যাবা। তাহলে 1,60,000 আগে থেকে আছে, এই 1,50,000 পক্ষান্তর করলে এটা -1,50,000 হবে, প্লাস 50,000 পক্ষান্তর করলে -50,000 হয়ে যাবে। 1,60,000 থেকে 1,50,000 এবং 50 যদি মাইনাস করো তাহলে কিন্তু -40,000 হবে, কারণ 1,50,000 এবং 50-এ 2 লাখ। তো 1,60,000 থেকে 2 লাখ মাইনাস করলে তো -40,000 হবে, আর মাইনাস হওয়া মানে এটা নেট ইনকাম না হয়ে এটা নেট লস হয়ে যাবে। তার মানে 2016 সালে কিন্তু নেট লস বের হয়েছে। সেজন্য তুমি প্রশ্নের ভিতর দেখো এই জায়গায় এখানে নেট ইনকাম আর ব্র্যাকেটে লস বলছে, অর্থাৎ নেট ইনকাম হলে নেট ইনকাম দেখাও, লস হলে লস দেখাও। 2017 সাল ঠিক একই সূত্রটা লিখবা, উই নো ওপেনিং অনার্স ইকুইটি প্লাস এডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িং ইকুয়াল ক্লোজিং অনার্স ইকুইটি। লিখে আমরা প্রথমে ওপেনিং অনার্স ইকুইটি কোনটা লিখব? আমরা কিছুক্ষণ আগে ওয়ার্কিংস করে কি বের করছি, 2016 সালের যেটা সমাপনী মূলধন 1,60,000, 17 সালেই সেটা কী হবে? প্রারম্ভিক মূলধন হবে বা প্রারম্ভিক মালিকানা সত্ত্ব হবে। এই যে ওপেনিং অনার্স ইকুইটির জায়গায় এই 1,60,000 যেটা, এটা আসলে 2016 সালের সমাপনী মূলধন। তারপরে প্লাস চিহ্ন দিবা। এডিশনাল ইনভেস্টমেন্ট 15,000, এটা তো সি নাম্বারে আছে। এই যে এডিশনাল ইনভেস্টমেন্ট 15,000, ড্রয়িং 30,000। সি নাম্বার তুমি যখন করতেছ 17 সালের, এখানে এডিশনাল ইনভেস্টমেন্ট 15 এবং ড্রয়িং 30,000 আছে, বুঝতে পারছো? জাস্ট এগুলো আমরা প্রশ্ন থেকে মান বসাই দিলাম। দেওয়ার পরে ক্লোজিং অনার্স সিকিউরিটিটা ওই যে সি নাম্বারে বের করে 2017 সালের জন্য বের করছি 1,90,000, সেটা বসাই দিলাম। এবার আমরা পক্ষান্তর করব, নেট ইনকামটাকে রেখে 1,60,000 পক্ষান্তর করলে -1,60,000 প্লাস 15,000 পক্ষান্তর করলে -15,000, এবার -30,000 পক্ষান্তর করলে সেটা +30,000। এখন যোগ বিয়োগ করবো, 1,90,000 থেকে 1,60,000 এবং 15 মাইনাস করে দিব, আর +30,000টা যোগ করে দিলে 45,000 পাবা। এটাই হবে নেট ইনকাম। এই ছিল আমাদের আজকের লাইভ ক্লাস। পরবর্তী লাইভ ক্লাস আমরা তোমাদেরকে জানাই দিব, এবং যদি লাইভ ক্লাস করতে চাও অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে তোমরা
প্রমাণ করতে হবে যে তোমরা আসলে লাইভ ক্লাস চাচ্ছ। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবা। আর কেউ যদি বিস্তারিত জানতে চাও ভর্তির ব্যাপারে বা কোনো আরও সমস্যা ফেস করলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে মেসেজ দিলে আমরা তোমাদেরকে রিপ্লাই দেব। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।